সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মহাশ্বেতা দেবী রচিত 1084 মা উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা করিম। সাথে থাকুন। স্বপ্নে সুজাতা 22 বছর আগেকার এক সকালে ফিরে গিয়েছিলেন। প্রায় যান, নিজেই ব্যাগে গুছিয়ে রাখেন তোয়ালে, জামা, শাড়ি, টুথব্রাশ, সাবান। সুজাতার বয়স এখন 53। স্বপ্নে তিনি দেখেন 31 বছরের সুজাতাকে, ব্যাগ গোছানোই ব্যস্ত, গর্ভের ভারে মন্থর শরীর। তখনও যুবতী এক সুজাতা ব্রতীকে পৃথিবীতে আনবেন বলে একটি একটি করে জিনিস ব্যাগে তোলেন। সেই সুজাতার মুখ বারবার যন্ত্রণায় কুঁচকে যায়। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কান্না সামলে নেন সুজাতা। স্বপ্নের সুজাতা, ব্রতী আসছে। সেদিন রাত 8টা থেকেই যন্ত্রণা শুরু হয়েছিল। হেম অভিজ্ঞের মতো বলেছিল, পেট নাবুতে নেমেছে মা, আর দেরি নেই। হেমি ওর হাত ধরে বলেছিল, ভালো ভালোতে দুজনেই দুঠাই হয়ে ফিরে এসো। যন্ত্রণা হচ্ছিল, ভয়ানক যন্ত্রণা। যে কোনো সময় সন্তান হতে পারে বলে সুজাতা আগের দিন থেকেই নার্সিংহোমে। জ্যোতির বয়স তখন 10, নিপার 8, তুলির 6। শাশুড়ি সুজাতার কাছেই ছিলেন, মনে আছে। জ্যোতির বাবা শাশুড়ির একমাত্র সন্তান। একটি সন্তান হতেই শাশুড়ি বিধবা। সুজাতার সন্তান হওয়া দেখতে পারতেন না তিনি। ভয়ঙ্কর বিদ্বেষের চোখে তাকাতেন। ঠিক সন্তান হবার সমসমকালে চলে যেতেন বোনের বাড়ি, সুজাতাকে অকুলে ভাসিয়ে। স্বামী বলতেন, মা অত্যন্ত নরম, বুঝলে, তিনি এসব দেখতে পারেন না, যন্ত্রণা টন্ত্রণা, চেঁচামেচি। অথচ সুজাতা চেঁচাতেন না, কাতরাতেন না কখনো। দাঁতে ঠোঁট চেপে ধরে ছেলে মেয়েদের বিলি ব্যবস্থা করতেন। সেবার শাশুড়ি এখানে ছিলেন, কেননা বোন কলকাতায় ছিলেন না। জ্যোতিদের বাবা কানপুর গিয়েছিলেন কাজে, মনে আছে। দিব্যনাথ জানতেনও না মা থেকে যাবেন, এবার থাকেন না, এবার থাকবেন না, এটা জানতেন। তবু সুজাতার কোনো ব্যবস্থা করে যাননি দিব্যনাথ, কোনোদিনই করেননি। সুজাতা বাথরুমে গিয়ে যন্ত্রণায় কেঁপে ওঠেন, ভয় পেয়ে যান রক্ত দেখে। নিজেই সবকিছু গুছিয়ে নেন, ঠাকুরকে বলেন ট্যাক্সি আনতে। নার্সিংহোমে চলে যান একা একা। ডাক্তার খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন খুব। সুজাতার চোখ যন্ত্রণায় ঝাপসা হয়ে যাচ্ছিল, যেন চোখের ওপর কাচ ঢেকে দিচ্ছিল কে, অস্বচ্ছ কাচ। জোর করে চোখ খুলে ডাক্তারের দিকে চেয়ে সুজাতা বলেছিল, অ্যাম আই অল রাইট? হ্যাঁ, নিশ্চয়ই। চাইল্ড, আপনি ঘুমোন। কি করবেন? অপারেশন। ডাক্তারবাবু, চাইল্ড, আপনি ঘুমোন, আমি তো আছি। একা এলেন কেন? উনি নেই। সুজাতা অবাক হয়েছিলেন। তিনি তো আশাই করেননি কলকাতায় থাকলেও দিব্যনাথ সঙ্গে আসবেন। ডাক্তার কেন আশা করেন? দিব্যনাথ সঙ্গে আসেন না, সুজাতাকে নিয়ে যান না সময় হলে। নবজাতকের কান্না শুনতে হবে বলে তেতলায় ঘুমন। সন্তানদের অসুখ হলেও রাতে খোঁজ নেন না। তবে দিব্যনাথ লক্ষ্য করেন, সুজাতাকে লক্ষ্য করেন, আবার মা হবার যোগ্য শরীর হচ্ছে কি না সুজাতার। টনিক খাচ্ছ তো? গাঢ় যেন কফ বসা গলায় জিজ্ঞেস করেন দিব্যনাথ। কামনায় অস্থির হলে ওর গলায় যেন কফ জমে থকথকে হয়ে যায় স্বর। সুজাতা জানেন দিব্যনাথকে। দিব্যনাথ তার শরীর স্বাস্থ্যের খোঁজ নেবার একটি অর্থ হতে পারে। ডাক্তার কি করে জানবেন দিব্যনাথকে? সুজাতাকে ওষুধ দেন, ওষুধে ব্যথা কমেনি। সেই সময়ে সহসা সুজাতার মনে ভীষণ ব্যাকুলতা এসেছিল সন্তানের জন্যে। তুলি হবার পর 6 বছর কেটে গেছে প্রায়। অনেক কষ্টে সুজাতা নিজেকে রক্ষা করেছিলেন, শেষ রাখতে পারেননি। তাই অশ্লীল অসুচি লেগেছিল নিজেকে 9 মাস ধরে। শরীরের ক্রমবর্ধমান ভারকে মনে হয়েছিল অভিশাপ। কিন্তু যখন বুঝলেন তার আর সন্তানের জীবন সংশয় হতে পারে, তখনই বুক ভরে উঠেছিল ব্যাকুল মমতায়। সুজাতা ডাক্তারকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন, অপারেশন করুন, ওকে বাঁচান।
তাই তো করছি। ডাক্তারের কথায় নার্স ইনজেকশন দেয়। যন্ত্রণা সুজাতার তলপেট ফুঁড়ে ফুঁড়ে ঢুকছিল আর বেরোচ্ছিল। 1948 সাল 16 জানুয়ারি। সুজাতা বিছানার সাদা চাদর খামচে ধরছিল বারবার। কপাল ঘেমে উঠছিল। চোখের নিচে কালো দাগটা ছড়িয়ে পড়ছিল, বড় হচ্ছিল। একটুও শীত করছিল না সুজাতার, অথচ সে জানুয়ারিতে তীব্র শীত। তলপেটে যন্ত্রণা ফুঁড়ে ফুঁড়ে ঢুকছে আর বেরোচ্ছে। বিছানার সাদা চাদর খামচে ঘামতে ঘামতে সুজাতা জেগে উঠলেন। পাশে জ্যোতির বাবাকে দেখে তার সাদা কপালে লম্বা ভুরু দুটো কুঁচকে গেল। জ্যোতির বাবা পাশের খাটে কেন? তারপর মাথা নাড়লেন। ব্রতী হবার দিন জ্যোতির বাবা কাছে ছিলেন না, তাই সুজাতার স্বপ্নেও দিব্যনাথ কখনো থাকেন না। কিন্তু এখন তো আর স্বপ্ন দেখছেন না সুজাতা। তারপর কোনো মতে হাত বাড়ালেন। বেড়ালগান ট্যাবলেট, জল। ট্যাবলেট খেলেন, জল খেলেন, আঁচল দিয়ে কপাল মুছলেন। আবার শুলেন। এখন খুব দরকার 1 থেকে 100 গুণে ফেলা। ডাক্তারের নির্দেশ। গুনলেই ব্যথা কমে যায়। গুনতে যা সময় লাগে, তার মধ্যে বেড়ালগান কাজ করতে শুরু করে। ব্যথা কমে। তারপর ব্যথা কমে। সুজাতাকে ক্লান্ত, অবসন্ন, পরাজিত করে ব্যথা কমে। ব্যথা এখনই কমেছে, এখন ব্যথা কমা দরকার। ঘড়ির দিকে চাইলেন, 6টা বেজেছে। দেওয়ালের দিকে চাইলেন, ক্যালেন্ডার। 17 জানুয়ারি। 16 জানুয়ারি সারা রাত যন্ত্রণা ছিল। জ্ঞানে অজ্ঞানে ইথারের গন্ধ, চড়া আলো, আচ্ছন্ন যন্ত্রণার ঘোলাটে পর্দার ওপারে ডাক্তারদের নড়াচড়া সারা রাত, সারা রাত। তারপর ভোরবেলা 17 জানুয়ারি ভোরে ব্রতী এসে পৌঁছেছিল। আজ সেই 17 জানুয়ারি, সেই ভোর। 2 বছর আগে 17 জানুয়ারি এই ঘরে এমনি করে এই লোকটির পাশের খাটেই ঘুমোচ্ছিলেন সুজাতা। টেলিফোন বেজেছিল পাশের টেবিলে। হঠাৎ টেলিফোন বাজছে জ্যোতির ঘরে। 2 বছর আগে সেদিনের পরেই জ্যোতি টেলিফোনটা ওর নিজের ঘরে নিয়ে যায়। বিবেচক, বিবেচক জ্যোতি, তার প্রথম সন্তান, তার জ্যেষ্ঠ, দিব্যনাথের অনুগত ও বাধ্য ছেলে, বিনির সহৃদয় স্বামী, সুমনের স্নেহময় পিতা। বিবেচক জ্যোতি। সুজাতা 2 বছর আগে 51 পার করেছিলেন। জ্যোতির বাবা 56। নিরাপদ বয়স। জীবন দুজনের গুছানো, সুশৃঙ্খল। মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে মন ও পাত্র স্থির করেছে। বড় ছেলে সুপ্রতিষ্ঠিত। ছোট ছেলেকে বাবা কলেজের পরই বিলাতে পাঠাবেন। সব গুছানো, সুশৃঙ্খল, সুন্দর ছিল, বড় সুন্দর। সেই সময়ে সেই বয়সে টেলিফোন বেজেছিল। মা ঘুম চোখে রিসিভার তুলেছিলেন। হঠাৎ একটা অচেনা নৈর্ব্যক্তিক অফিসার কণ্ঠ জিজ্ঞেস করেছিল, ব্রতী চ্যাটার্জি আপনার কে হয়? ছেলে? কাঁটাপুকুরে আসুন। হ্যাঁ, সেই মুখ অবয়ব রক্তমাংসহীন কণ্ঠ বলেছিল, কাঁটাপুকুরে আসুন। রিসিভার আছড়ে পড়েছিল। মা পড়ে গিয়েছিল দাঁতে দাঁত লেগে। 2 বছর আগে 17 জানুয়ারির ভোরে ব্রতীর জন্মদিনে, ব্রতীর পৃথিবীতে পৌঁছবার সমসমকালে এই সুন্দর ঝকঝকে বাড়িতে, এই শান্ত সুন্দর পরিবারে এই টেলিফোনের খবরের মতো একটা বিশৃঙ্খল হিসেব ছাড়া ঘটনা ঘটেছিল। সেই জন্যই জ্যোতি টেলিফোনটা সরিয়ে নিয়ে যায়। সুজাতা তা জানতেন না। 3 মাস সুজাতা কিছুই জানতেন না। বিছানায় পড়ে থাকতেন চোখে হাত চাপা দিয়ে। কখনো কাঁদতেন না চেঁচিয়ে। হেম, একা হেম ওর কাছে থাকতো। ঘুমের ওষুধ দিত, ওর হাত ধরে বসে থাকত। তাই সুজাতা জানতেন না কবে টেলিফোনটা সরিয়ে নিয়ে যাওয়া হয়। 3 মাস বাদে সুজাতা আবার ব্যাংকে যেতে শুরু করলেন। আবার জ্যোতি, নিপা আর তুলির সঙ্গে সহজভাবে কথা বললেন। জ্যোতির ছেলে সুমনের পেন্সিল কেটে দিলেন। জ্যোতির স্ত্রী বিনিকে বললেন, আমার কালো পাড় শাড়িটা কি কাচতে দিয়েছ?
জ্যোতির বাবা যখন বম্বে গেলেন তখন তার সুটকেসেই ইসবগুলোর ভুসি দিয়ে দিলেন। এমনি করেই কখন স্বাভাবিক হয়ে গেল, সব সহজ হয়ে গেল। তখন সুজাতা লক্ষ্য করলেন টেলিফোনটা তার ঘর থেকে জ্যোতির ঘরে নিয়ে যাওয়া হয়েছে। দেখেই ওর ভুরু কুঁচকে গিয়েছিল। জ্যোতির বুদ্ধি এত কম! মাথা নেড়েছিলেন বারবার জ্যোতির নির্বোধিতা দেখে। এখন তো আর কোনো টেলিফোন আসবে না। জ্যোতির বাবার নিজস্ব চার্টার্ড অ্যাকাউন্টেন্সির আপিস। জ্যোতি ব্রিটিশ নামাঙ্কিত ফার্মে মেজর সাহেব। বড় মেয়ে নিপার বর কাস্টমসে বড় অফিসার। তুলি যাকে বিয়ে করেছে সে টনি কাপাটিয়া নিজে এজেন্সি খুলে সুইডেনে ভারতীয় সিল্ক, বাটিক, কার্পেট, পেতলের নটরাজ ও বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া পাঠায়। জ্যোতির শ্বশুর শাশুড়ি বিলাতেই থাকেন। এরা কেউ এমন কোনো বেহিসেবি বিপজ্জনক কাজ করবে না যে জন্যে হঠাৎ টেলিফোন আসতে পারে, হঠাৎ কাঁটাপুকুর মর্গে ছুটে যেতে হবে সুজাতাকে। এরা কেউ এমন বিরোধিতা করবে না যে জন্যে জ্যোতি আর তার বাবাকে ছুটোছুটি করতে হয় ওপর মহলে, কাঁটাপুকুরে যেতে হয় শুধু সুজাতা আর তুলিকে। এরা কেউ এমন অপরাধ করবে না যে জন্যে কাঁটাপুকুরে পড়ে থাকতে হয় চিত হয়ে। একটা ভারী চাদর সরিয়ে ধরে ডোম। ওসি জিজ্ঞেস করে, ডু ইউ আইডেন্টিফাই ইয়োর সান? এরা সবাই বিবেচক, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সৎ নাগরিক। এরা সুজাতাকে তেমন কোনো অবস্থায় ফেলবে না, জ্যোতির বাবাকে বাধ্য করবে না ছুটোছুটি করতে। সত্যি বলতে কি, তার ছেলে এমন কলঙ্কিতভাবে মরেছে এই খবরটা ঢাকবার জন্যে জ্যোতির বাবা দড়ি টানাটানি করে বেড়াচ্ছিলেন। টেলিফোনে খবরটা জানবার পরই জ্যোতির বাবার প্রথমেই মনে হয়েছিল কেমন করে খবরটা চেপে যাবেন। মনে হয়নি কাঁটাপুকুরে তার যাওয়াটা বেশি জরুরি। জ্যোতি তারই ভাবাদর্শে গড়া, সেও বাবার সঙ্গে বেরিয়ে গিয়েছিল। সুজাতাকে বাড়ির গাড়ি অবধি নিতে দেননি দিব্যনাথ। কাঁটাপুকুরে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকবে সে কি হয়? যদি কেউ দেখে ফেলে? সেদিন ব্রতির সঙ্গে সঙ্গে সুজাতার চেতনায় ব্রতির বাবারও মৃত্যু ঘটে। ব্রতির বাবার সেদিনের সেই মুহূর্তের ব্যবহার সুজাতার চেতনায় প্রবল উল্কাপাত ঘটায়, বিরাট বিস্ফোরণ। আদিম পৃথিবীতে যেমন ঘটেছিল কোটি কোটি বছর আগে, যেমন বিস্ফোরণে মহাদেশগুলো ছিটকে ম্যাপের দুপাশে সরে গিয়েছিল, মাঝখানের দুস্তর ব্যবধান ঢেকে ফেলেছিল মহাসমুদ্র। দিব্যনাথের সেদিনের ব্যবহারের ফলে দিব্যনাথ জানেন না সুজাতার চেতনায় তিনি মরে গেছেন, অবশেষে সরে গেলেন বহু দূরে। সুজাতার পাশেই শুয়ে থাকেন দিব্যনাথ, কিন্তু জানতে পারেন না মৃত ব্রতির চেয়ে জীবিত দিব্যনাথের মানসম্মানের কথা, নিরাপত্তার কথা বেশি ভেবেছিলেন সেদিন। তাই সুজাতার কাছে তিনি অনস্তিত্ব হয়ে গেছেন। দিব্যনাথের ছোটাছুটি দড়ি টানাটানি সফল হয়েছিল। পরদিন খবরের কাগজে 4টি ছেলের হত্যার খবর বেরোয়, নাম বেরোয়। ব্রতির নাম কোনো কাগজে ছিল না। এইভাবে ব্রতিকে মুছে দিয়েছিলেন দিব্যনাথ, কিন্তু সুজাতা তা পারেন না। সেরকম নিয়ম ছাড়া, রুটিন ছাড়া ঘটনা এ বাড়িতে আর ঘটবে না। তবু জ্যোতি টেলিফোন সরিয়ে নিয়ে গেছে দেখে সুজাতা কৌতুক বোধ করেছিলেন। বিনি ওর ঠোঁটে কৌতুকের হাসি দেখে মনে এত আঘাত পায় যে ঝরঝর করে কেঁদে ফেলে। জ্যোতিকে বলে, শি হ্যাজ নো হার্ট। কথাটা সুজাতাকে শুনিয়ে বলা। সুজাতা শুনেছিলেন, ক্ষুণ্ণ হননি। ওর আগে মনে হয়েছে, আবার মনে হয়েছে, আবার মনে হয়েছিল বিনি ব্রতিকে ভালোবাসত। তখন মনে হয়েছিল বিনি ব্রতিকে ভালোবাসে। পরে সে কথা আর মনে হয়নি, কেননা বারান্দায় ব্রতির ছবিটা খুঁজে পাননি সুজাতা। ব্রতির জুতোগুলো দেখতে পাননি। ব্রতির বর্ষাতিও ছিল না। বিনি, ছবিটা কোথায় গেল? তেতলার ঘরে। তেতলার ঘরে? বাবা বললেন, বাবা বললেন। ব্রতি চলে যাবার পরও ব্রতিকে নিশ্চিহ্ন করে দেবার প্রয়াস দিব্যনাথ ছাড়েননি দেখে সুজাতা অবাক হননি,
দুঃখও পাননি নতুন করে। শুধু অবসন্ন মনে ভেবেছিলেন দিব্যনাথই বলতে পারেন এমন কথা। কিন্তু বিনি কি না বলে বাধা দিতে পারত না? কোনো কথা না বলে সুজাতা ব্যাংকে চলে যান। ব্যাংকে চাকরি তার বহুদিনের। ব্রতির 3 বছর বয়সে তিনি কাজে ঢোকেন। ব্রতির বাবার আপিসে তখন একটু টালমাটাল যাচ্ছিল। দুটো বড় বড় অ্যাকাউন্ট বেরিয়ে গিয়েছিল হাত থেকে। সে সময়ে কাজে ঢোকেন সুজাতা। পরিবারের সবাই তাকে খুব উৎসাহ দিয়েছিল। এমনকি শাশুড়িও বলেছিলেন, করাই তো উচিত, তুমি বলেই এতদিন বাড়িতে বসেছিলে। দিবও তো তেমন নয়, তেমন হলে তোমাকে আগেই কাজ করতে পাঠাতো। সুজাতা কেন চাকরি করতে চাইছেন, কেন নিজে খোঁজ করে যোগাযোগ করছেন, সে কথা কেউ জানতে চাইবার যোগ্য, যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেনি। সেটা ভালোই হয়েছিল। এ বাড়িতে দিব্যনাথ আর তার মা সকলের মনোযোগ সব সময়ে আকর্ষণ করে রাখতেন। সুজাতার অস্তিত্বটা হয়ে গিয়েছিল ছায়ার মতো, অনুগত, অনুগামী, নীরব, অস্তিত্বহীন। চেনাশোনা লোক ছিল ব্যাংকে, নইলে কাজটা হতো না। সুজাতা চাকরি পেয়েছিলেন পরিবার, বংশপরিচয়, অভিজাত চেহারা, বিশুদ্ধ ইংরাজি উচ্চারণের জোরে। নইলে তার মতো লোরেটোর বিএ পাশ মহিলা তো কতই আছেন, তাকে সুজাতা জানতেন না। শুধু ব্রতী কাঁদত স্বপ্নে। তার স্বপ্নে 3 বছরের ব্রতী তার হাঁটু জড়িয়ে ধরে কতবার কেঁদে বলে, মা তুমি শুধু আজ আপিসে যেও না, আমার কাছে থাকো। ফর্সা রোগা ব্রতী, রেশম রেশম চুল, চোখে মমতা। সেই ব্রতী মুক্তির দশকে 1083 জনের মৃত্যুর পরে 84 নম্বরে ওর নাম। কেউ যদি মুক্তির দশকের 2.5 বছরে নিহত ছেলেদের নাম সংগ্রহ করে থাকে, তবে সে কি ব্রতির নাম খুঁজে পাবে? কাগজ দেখে যদি কেউ খোঁজ করে থাকে, সে তো জানবে না ব্রতিকে। ব্রতির বাবা ওর নাম কাগজে উঠতে দেননি। ব্রতী চ্যাটার্জি, আপনি কে হন? না, মুখ দেখতে হবে না। আইডেন্টিফিকেশন মার্ক? গলায় জড়ুল? মুখ দেখতে হবে না। কি বলেছিলেন তিনি? আমি দেখব? নীল শার্ট দেখে, আঙুল দেখে, চুল দেখে। কোথায় তবু সংশয় ছিল মনে? কোথায় যুক্তি, বুদ্ধি, চোখের দেখা সব পরাস্ত করে সংশয় বলছিল, না মুখ দেখলে জানা যাবে এ ব্রতী নয়? তাই কি সুজাতা বলেছিলেন, ডোমটি ওর ওপর অসীম করুণায় বলেছিল, কি আর দেখবেন মাইজি, মুখ কি আর আছে কিছু? তখন কি করেছিলেন সুজাতা? অন্য 4টি সব পড়ে আছে, কারা যেন আকুল হয়ে কাঁদছে, কে যেন মাথা ঠুকছে মাটিতে। কারো মুখ মনে পড়ে না, সব ধোঁয়া ধোঁয়া। কিন্তু কোনো কোনো স্মৃতি হীরের ছুরির মতো উজ্জ্বল, কঠিন, স্বয়ংপ্রভ। ওর বুকে, পেটে আর গলায় 3টে গুলির দাগ ছিল, নীল গর্ত। শরীরে খুব কাছ থেকে ছোড়া গুলি, নীলচে চামড়া, কর্ডাইটের ঝলসানিতে পোড়া বাদামি রক্ত। গর্তের চারদিকে কর্ডাইটের ঝলসানিতে ঝলসানো হেলো, চক্রাকার ফাটা ফাটা চামড়া। গলায়, পেটে আর বুকে 3টে গুলির দাগ। ব্রতির মুখ, ব্রতির মুখ! সুজাতা সবলে 2 হাতে চাদর সরিয়ে দেন। ব্রতির মুখ, শানিত ভারী অস্ত্রের উল্টো পিঠ দিয়ে ঘা মেরে থ্যাতলানো পিষ্ট ব্রতির মুখ। পেছন থেকে তুলির অস্ফুট আর্তনাদ। সে মুখই দেখেন সুজাতা ঝুঁকে পড়ে। আঙুল বোলালেন, ব্রতী, ব্রতী বলে আঙুল বোলালেন। আঙুল বোলাবার মতন মসৃণ চামড়া ছিল না 1 ইঞ্চিও, সবই দলিত থ্যাতলানো মাংস। তারপর সুজাতাই মুখ ঢেকে দেন, পেছন ফেরেন, অন্ধের মতো তুলিকে জাপটে ধরেন। ব্রতির বাবা ছবিটা সরিয়ে দিতে বলেছেন, এ কথা ব্যাংকে যাবার সময়ও মনে ছিল। প্রথম দিন ব্যাংকে যাবার সময়ে ব্যাংকে সবাই ওর দিকে তাকাচ্ছিল। হঠাৎ সকলের কথা আস্তে হয়ে গিয়েছিল, তারপর চুপচাপ।
এজেন্ট লুথরা এগিয়ে এসেছিল। ম্যাডাম, সো সরি। থ্যাংক ইউ। সুজাতা মুখ তোলেননি। মেম সাহেব, একটা জলের গেলাস। ভিখন এগিয়ে ধরেছিল। সুজাতার পুরনো অভ্যেস, আপিসে এসে এক গেলাস জল খান। মেম সাহেব, ভিখন আসতে বলেছিল। সুজাতা ওর চোখে বেদনা দেখেছিলেন, মমতা। ভিখন চোখ দিয়ে ওকে জড়িয়ে ধরেছে। উনি ওকে জড়িয়ে ধরেছিলেন একদিন, যেদিন ব্যাংকে তার এসেছিল ভিকনের ছেলে অসুখে মরে গেছে। ভিকনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন সুজাতা। এখনই উনি ওর সহানুভূতি নিতে পারছেন না। ভিকন, আমায় ক্ষমা কর। ব্রতির মৃত্যু তোর ছেলের মৃত্যুর মতো নয় যে। তোর ছেলের মৃত্যু এমন মৃত্যু, তাতে তোকে দেখলেই তুই যে বেয়ারা তা ভুলে গিয়ে তোকে জড়িয়ে ধরা যায়। ব্রতি তো তেমন করে মরেনি। ব্রতির মৃত্যুর আগে অনেক প্রশ্ন, পরে অনেক প্রশ্ন, প্রশ্নচিহ্ন, সরাসরি প্রশ্নচিহ্নের মিছিল। তারপর সব প্রশ্ন অমীমাংসিত থাকতেই, একটি প্রশ্নেরও উত্তর না মিলতেই হঠাৎ ব্রতি চ্যাটার্জির ফাইল বন্ধ করে দেওয়া। তুই আমাকে মাপ কর ভিখন। সারাদিন যন্ত্রচালিতের মতো কাজ করছিলেন। সন্ধ্যায় ব্রতির বাবা বাড়ি ফিরতেই জিজ্ঞেস করেছিলেন, তুমি ব্রতির ছবি তেতলায় সরিয়ে দিতে বলেছ? হ্যাঁ। ব্রতির জুতো? হ্যাঁ। কেন? কেন? দিব্যনাথ মাথা নেড়েছিলেন। কেন ব্রতির জিনিসপত্র সরিয়ে দেওয়া দরকার, কেন ব্রতির অস্তিত্ব স্মৃতিচিহ্ন মুছে ফেলা দরকার, তা যদি সুজাতা না বোঝেন, কে তাকে বোঝাবে? দিব্যনাথ কথা বলেননি। তেতলার ঘর কি চাবি বন্ধ? হ্যাঁ। চাবি কার কাছে? আমার কাছে। দাও। চাবিটা হাতে নিয়ে উঠে গিয়েছিলেন সুজাতা। তেতলার ঘরে ব্রতি ঘুমতো। 8 বছর থেকে ওই ব্যবস্থা। প্রথমটা একা শুতে চাইত না, একলা শুতে ওর ভয় করত। সুজাতা বলেছিলেন, ঠিক আছে, হেম মেঝেতে শোবে। দিব্যনাথ রেগে যান। জ্যোতির বেলা সুজাতার এই দুর্বলতা ছিল না, নিপার তুলের বেলাতেও নয়। এইসব কথা বলেন। সুজাতা বলেছিলেন, ওদের বেলাতেও ওর আপত্তি ছিল, কেননা ওরাও ভয় পেত। কিন্তু তখন দিব্যনাথ যা বলেছেন তার অন্যথা হতে পারে এ সুজাতা জানতেন না। ভয় পেত ব্রতি, খুব ভয় পেত। অত্যন্ত কল্পনাপ্রবণ শিশু যেমন ভয় পায়। রাতে হরিধ্বনি শুনে ভয় পেত। দিনে বহুরূপী ডাকাত সেজে এসে চেঁচালে সে ভয় পেত। তারপর একদিন ওর সব ভয় চলে যায়। এখন তো ব্রতি সব ভয় আর অভয়ের বাইরে। ছোটবেলা থেকে মৃত্যুর কবিতা বড় প্রিয় ব্রতির। তাই তো সুজাতার স্বপ্নে 7 বছরের ব্রতি পা ঝুলিয়ে জানলায় বসে বসে কবিতা পড়ে কত। স্বপ্নে সুজাতা যখন ব্রতিকে দেখেন, তখন তার মনে দুরকম চেতনা কাজ করতে থাকে। একটা মন বলে, এ তো স্বপ্ন, ব্রতি নেই, এ শুধু স্বপ্ন। আর একটা মন বলে, স্বপ্ন নয়, সত্যি। সুজাতার স্বপ্নে তাই ব্রতি জানলায় বসে পা ঝুলিয়ে কবিতা পড়ে। সুজাতা বিছানায় বসে শোনেন, ব্রতির বিছানায় শোনেন, আর ব্রতির চাদর টেনে দেন, বালিশ ঠিক করে দেন। কখনো ব্রতি ঘুমিয়ে পড়ে। ভয় কাতুরে ছিল সে সবচেয়ে। সেই খুলেছে আধার ঘরের চাবি। কখনো বা স্বপ্নে দেখেন ব্রতি শিশু বইটা নিয়ে ঘুরে ঘুরে পড়ছে। আধার রাতে চলে গেলি তুই, আধার রাতে চুপি চুপি আয়, কেউ তো তোরে দেখতে পাবে না, তারা শুধু তারার পানে চায়। ঘুমের মধ্যে ব্রতি বলে ডুকরে ডেকে ওঠেন সুজাতা। তারপর ঘুম ভেঙে যায়। এত সত্যি স্বপ্ন, এত সত্যি যে চমকে চমকে চেয়ে সুজাতা দেখেন ব্রতি কোথায়।
তেতলার ঘরের দরজা খুলে দাঁড়িয়ে পড়েছিলেন সুজাতা। ব্রতীর বিছানা গোটানো, জামা আলমারিতে তোলা, দেওয়ালে ছবি, শেলফে বই, শুধু সুটকেসটা নেই, ওটা পুলিশ নিয়ে গিয়েছিল। ব্রতীর খাটের বাজু ধরে দাঁড়িয়ে সুজাতা ভুরু কুঁচকে ভাবতে চেষ্টা করছিলেন, ব্রতীর হত্যার পেছনে তার কি পরোক্ষ অবদান ছিল? কিভাবে তিনি তৈরি করেছিলেন ব্রতীকে, যে জন্যে এই দশকে, যে দশক মুক্তির দশকে পরিণত হতে চলেছে, সেই দশকে ব্রতী 1084 হয়ে গেল? অথবা কি করতেন তিনি, অথচ করেননি বলে ব্রতী 1084 হয়ে গেল? কোথায় সুজাতা ব্যর্থ হয়েছিলেন?